পূর্ণা ছুটতে ছুটতে অন্য এক গলিতে চলে যায়। অন্য পাশ থেকে এক ছেলে, বয়স আনুমানিক 24 কি 25, গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি, চুল কুকরানো, শরীরে ছেঁড়া এক লাল রঙের সোয়েটার, ঘাটে পূর্ণার ফেলে আসা ব্যাগ নিয়ে হেরে ধরে হাঁটছে। পূর্ণা ছুটে গিয়ে ব্যাগটা টেনে ধরে বলল, এটা আমার ব্যাগ। তুমি কে? তুমি কে? পূর্ণা। ছেলেটা পূর্ণার হাত শক্ত করে ধরে টেনে হাঁটা শুরু করে বলল, তোমাকে আমার সাথে নিয়ে যেতে হবে, তোমাকে নিয়ে যেতে হবে। পূর্ণা জোরে হাত ছাড়িয়ে নিয়ে বলল। আমি আপনার সাথে কোথায় যাব? ছাড়ুন আমাকে। ছেলেটা কথা না বলে ব্যাগ নিয়ে জোরে হাঁটা শুরু করলো। পূর্ণা তার পিছন পিছন ছুটতে থাকে। আমার ব্যাগ দিন। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে বলল, তোমাকে নিয়ে যেতে হবে তোমার গন্তব্যে, তোমাকে নিয়ে যেতে হবে। আমার সাথে চলো, আমার সাথে চলো। পূর্ণা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। সে একই কথা দুইবার করে বলছে, তাহলে সে কি পাগল? পূর্ণা বলল। আপনার নাম কি? ছেলেটা হাঁটতে হাঁটতে জবাব দিল, পাগল শিমুল। পূর্ণা থমকে দাঁড়ায়। আমি তাকে মনে মনে পাগল বললাম, সে কি বুঝে গেল? আবার জিজ্ঞেস করে, সত্যি বলুন আপনার নাম কি? পাগল শিমুল। এতক্ষণে বুঝতে পারল পূর্ণা তার নাম শিমুল। একই কথা দুইবার বলায় তাকে সবাই পাগল শিমুল বলে। কেন জানি মনে হচ্ছে তাকে বিশ্বাস করা যায়, তাই তার সাথে এগিয়ে যায় পূর্ণা। হাঁটতে হাঁটতে এক বিশাল দেয়ালের সামনে বড় এক দরজার সামনে এসে দাঁড়ায়। দরজায় একজন পাহারাদার দাঁড়িয়ে আছে। সে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতে দেখে 2 তলা বিশিষ্ট এক বিল্ডিং। বাইরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। নিচে 5টা বিশাল কক্ষ। শিমুল সিঁড়ি বেয়ে উপরে উঠে, পূর্ণাও তার সাথে যায়। বিশাল এক বারান্দা। উপরে উঠে শেষ কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। সে দরজায় একা টুকা মেরে ভিতরে যায়। মিনিট কয়েক অপেক্ষার পর শিমুল ও পূর্ণা ভিতরে যায়। বিশাল এক সিংহাসনের মতো চেয়ারে বসে আছে এক সুন্দরী মহিলা। বয়স 30 পেরিয়ে গেছে হয়তো, কিন্তু তার সৌন্দর্যে তার বয়স বোঝা যায় না। লম্বা সিল্কি চুল সোজা সিধি করে দুই পাশে রেখেছে। পরনে কালো পায়রা সাদা শাড়ি। এক পা সিংহাসনে তুলে হেলান দিয়ে এক হাতে হুক্কা টানছে। পূর্ণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই তাহলে আয়েশে খালা? হৃদমের বর্ণনা সব মিলে গেছে। শুনেছি তার এইখানে অনেক দাপট। সে একাই 10 জন পুরুষের সমান। তার এক কথায় সব ঠিক হয়ে যায়। হাতের ইশারা দিয়ে পূর্ণাকে নিকাব খুলতে বলল। পূর্ণা নিকাব খুলতেই আয়েশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। হাতে থাকা সীসাটা মাটিতে পড়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে এসে নিরুপমা বলে পূর্ণাকে জড়িয়ে ধরে। পূর্ণা তার মধ্যে এক অদ্ভুত সুগন্ধ পাচ্ছে। এই এই ঘ্রাণ সে আগে পায়নি। হয়তো আমাদের ঘ্রাণ এমনিই হয়। তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণা। লোকে বলে মায়ের পরে খালারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। খালার মধ্যেই মাকে পাওয়া যায়। আর সে পূর্ণার গালে হাত দিয়ে আদর করে। এখন থেকে তুই আমাদের সাথে এই ঘরে থাকবি। নূর, তুই সব সময় পূর্ণার সাথে থাকবি। বিশাল এক পুরনো নকশা করা প্রাচীর। দরজা পেরিয়ে কাঠের সুপারি গাছের বাগান। মিনিট কয়েক হাঁটলে এক নকশা করা 2 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। কিন্তু দেয়ালে চোখে পড়বে এই বাড়ির নাম চৌধুরী ভিলা। ফেরজাদ চৌধুরী এই বাড়ির প্রধান। স্বাস্থ্যবান, লম্বা, উজ্জ্বল ফর্সা, মুখে লাল মেহেদি লাগানো দাড়ি। ধর্মপ্রিয় এক মানুষ। সবসময় সাদা রঙের পাঞ্জাবি, হাতে তসবি, মাথায় টুপি পরে। সত্য ও ন্যায়ের পথে চলে। সব কিছুই তার কথা মতো চলে। তার এক কথায় সবাই শুনে। তার স্ত্রী আসমা তাকে ভীষণ ভয় পায়। শোনা যায় ফেরজাদ সাহেবের পূর্বপুরুষ জমিদার ছিলেন। তাদের স্মৃতিতে এই বাড়ি মেরামত করেনি, শুধু বাড়ির নামটাই বদলানো হয়েছে। সময় দুপুর 2টা। তার কড়া নির্দেশ, সবাইকে 2টার মধ্যেই খাবার টেবিলে হাজির থাকতে হবে। 1 মিনিট এদিক সেদিক হওয়া যাবে না। টেবিলে সব খাবার পরিপাটি করে সাজানো হয়েছে। তার বড় ছেলে আজমির ডান পাশে চেয়ারে বসে আছে। দেখতে শ্যামলা, উচ্চতা লম্বা, কপালে একটা কাটা দাগ রয়েছে। পাশে ছোট ছেলে হাসান, দেখতে খাটো, গায়ের রং কালো, চেহারা গোলাকার মায়াবী। ফেরজাদ চৌধুরী খাবার ঘরে প্রবেশ করে আসমা তার চেয়ার টেনে তাকে বসতে দেয়। হাত থেকে তসবি টেবিলে রাখতে রাখতে বলল, সবাই কি সময়সূচি ভুলে গেছে? আমি কোনো অনিয়ম চাই না। আসমা ভয়ে ভয়ে উত্তর দিল। সব তো ঠিকই আছে। ফেরজাদ আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। ঠিক ভুল কি তোমার কাছ থেকে শিখবো আমি? বলতে বলতে বিসমিল্লাহ বলে খাবার মুখে নিলেন।
আজমির খাবার মুখে নিলে ফেরজাদ তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে উঁচু কণ্ঠে বলল, আসমা, 25 বছর ধরে কি শিক্ষা দিচ্ছ ছেলেদের? খাবার আগে বিসমিল্লাহ বলতে হয় ভুলে গেছে? আর ভুল হবে না বাবা। বলল আজমির। আসমা, তুমি বসো, খেয়ে নাও। ঠিক আছে। ভয়ে ভয়ে বসলো আসমা। মাহি কোথায় হাসান? জানি না বাবা। তোমার ভাই কোথায় আছে তা জানো না? এই কথা যেন আর না শুনি। ঠিক আছে বাবা। আসমা, মাহিকে বলে দিবে কাল থেকে সময় মতো যেন সবাইকে টেবিলে দেখি। আচ্ছা। তোমাদের ব্যবসার কি অবস্থা? ভালো বাবা। একসাথে উত্তর দিল আজমির ও হাসান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ফেরজাদ। আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে থাকবি বাবা। চারিদিকে ঘেরা ইট পাথরের এই শহরে অনাথ পরিচয়হীন পথ শিশুদের নিজের বাড়ির হয়ে আয়েশে আশ্রয় কেন্দ্র, নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স পর্যন্ত তাদের দায়িত্ব নেয় আয়েশে। ছোট বড় সবাই তাকে আয়েশে খালা বলেই ডাকে। 3 দিন হয়ে গেছে নিজের গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে পূর্ণা। বাবা ও ভাই বোনদের জন্য মন খারাপ থাকলেও এই শহরে ভালোই মানিয়ে নিয়েছে। এই ছোট বাচ্চাদের দেখাশোনা, তাদের কোলাহল, পরক্ষণে মন ভালো হয়ে যায়। শিমুলের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে। পূর্ণাকে সবসময় সাহায্য করছে, নিজের আপন বোনের মতোই যত্ন নিচ্ছে। সারাক্ষণ দুইজন একসাথেই থাকছে। শিমুল 4 বছর বয়স থেকেই এই নিবাসে বড় হয়েছে। শিমুলকে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে পাঠিয়েছে পূর্ণা। আয়েশে জরুরি দরকারে নূরকে সাথে নিয়ে বের হয়েছে। পূর্ণা আয়েশের ঘরে একা আছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, দমকা হাওয়া বইছে, জানালার পর্দা উঠছে। পূর্ণা জানালা বন্ধ করতেই দেখতে পায় সেই সুদর্শন যুবক সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরতলায় এগিয়ে আসছে। পূর্ণা দৌড়ে দরজা বন্ধ করতে যায়, তার আগেই ছেলেটা দরজার সামনে এসে দাঁড়ায়। পর্দা দেয়া ছিল তাই পূর্ণাকে দেখতে পায়নি। বড় ঘোমটা দিয়ে পূর্ণা ঘুরে যায়। পর্দা বাতাসে উঠছে। পূর্ণার বুক ধরফর করে কাঁপছে, হাত মুখ ঘামছে। মনে মনে ভাবছে, সে কি আমাকে চিনে ফেললো? আমাকে কি মেরে ফেলতে এসেছে সাক্ষী সরতে? ছেলেটা কয়েকবার ভিতরে তাকালো, কিন্তু পর্দা উড়ানোর জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না। ছেলেটা বলল, শুনছেন, আয়েশে খালা ভেতরে আছেন? পূর্ণা চুপ করে আছে। ছেলেটা আবার বলল, এই যে আপনাকে বলছি, আপনি কি বোবা নাকি বয়রা? পূর্ণা মিনমিন স্বরে জবাব দিল। পূর্ণা কণ্ঠ শুনে হৃদয় স্পন্দন থমকে গেল তার। ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে আট্ট হাসি হেসে বলল, তাহলে তো বোবা না। এতক্ষণ ধরে চুপ করার অভিনয় করছিলেন নাকি? পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, এখানে কেন এসেছেন? আপনাকে দেখতে। রসিকতা করবেন না। আরে রাগ করছেন কেন? আমি আয়েশে খালার সাথে দেখা করতে এসেছি। উনি নেই, আসলে বলবো। এখন চলে যান। এত সুন্দর করার স্বর। আপনার নাম কি জানতে পারি? আমার নাম জানতে হবে না, আপনার পরিচয় বলে যান, আমি খালাকে জানিয়ে দিব। আমি মাহি, মাহি বিন চৌধুরী। মাহি পর্দা সরানোর জন্য হাত বাড়ায়। কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে অন্য মনস্ক হয়ে চলে যায়। পূর্ণা জানালার পাশে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে থাকে। মাহি দরজার সামনে গিয়ে পিছনে ঘুরে আয়েশে ঘরের জানালার দিকে তাকায়। পর্দার আড়ালে সরে যায় পূর্ণা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাহি চলে যায়। সকালে সূর্য পূর্ব আকাশে সুপারি গাছের মাথায় উকি দিয়েছে। হালকা মৃদু বাতাস বইছে। সকাল সকাল হাসপাতালে আগমন তিশার। তাকে দেখে বিরক্তিবোধ করছে হৃদম। তিশাকে একটু ক্ষুব্ধ স্বরে জিজ্ঞেস করল, কেন এসেছো এইখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি কি তোমাকে বলেছি আনতে? রাগ করবেন না, আপনার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, আমার রুমে এসো। তিশা থালায় খাবার দিল। হৃদম চেয়ারে বসে আছে। খাবার মুখে নিয়ে বলল, তুমি রান্না করেছো? হ্যাঁ। খুব পছন্দ হয়েছে। সত্যি কি তুমি রাঁধতে পারো? হুম। যাই হোক, চাচা কেমন আছে? 5 দিন হলো আপনি যান না। মামি চলে গেছে কিছু না বলে। প্রিয়া তো রান্না করতে পারে না, গরম তেলে হাত পুড়িয়ে গেছে। হৃদম হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে, কবে হয়েছে? হাসপাতালে নিয়ে আসোনি কেন? কালকে এনেছি, আপনি অপারেশনে ছিলেন। আশামণি না থাকলে পূর্ণা সব করত। এখন তো সেও নেই। আমিও চলে যাব আগামীকাল। তারপরে সব কিভাবে প্রিয়া সামলাবে? সে তো কিছুই পারে না।
তুমি তাহলে চলে যাচ্ছ? হুম। তিশা চিঠি টেবিলে রেখে, পূর্ণা আপুকে এই চিঠি পাঠিয়ে দিবেন। ঠিক আছে। তিশা রিদমের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার আসলে কি হয়। এই তাকে দেখলে বিরক্ত হয়, পরক্ষণে ঠিক হয়ে যায়। রিদম হাত দিয়ে ইশারা দিয়ে বলল, কি হয়েছে? কিছু না ডাক্তার। আজকে কলেজে পূর্ণার প্রথম দিন, আনন্দে আটখানা। সে কখন পৌঁছবে? শিমুল তাকে তৈরি হওয়ার জন্য সাহায্য করছে, সব এগিয়ে দিচ্ছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তৈরি হয়ে আয়েশে খালার কাছে যায়। পূর্ণা তাকে সালাম করতেই বাধা দিয়ে বুকে জড়িয়ে নেয়, কপালে চুম্বন করে বলল, পূর্ণা, তোমাকে নিয়ে গর্বিত। গ্রামে 2-4 জন মেয়ে ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেছে, তুমি প্রথম মেয়ে যে গ্রাম থেকে শহরে পাড়ি দিয়েছ। মন দিয়ে লেখাপড়া করবে আর সাবধানে থাকবে। ঘোমটা টেনে দিয়ে নিজেকে যত পারো আড়াল করে রাখবে। শিমুলের দিকে তাকিয়ে আয়েশে, সবসময় পূর্ণার সাথে থাকবি। ঠিক আছে, পূর্ণার সাথে থাকবো, সাথেই থাকবো। পূর্ণা শিমুল বের হয়ে যায়। সদর দরজার কাছে যেতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে। সুন্দর ফর্সা লম্বা ছেলে গাড়ি থেকে নেমে শিমুলের কাছে এসে শিমুলকে ভাই বলে জড়িয়ে ধরে। শিমুল বলে, জাফর ভাই, তোমাকে মনে পড়ছে অনেক। জাফর 6 বছর বয়সী থেকে এই আশ্রমে বড় হয়। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি কে? শিমুল উত্তর দিল, আমার বোন পূর্ণা, আয়েশে খালা বোনের মেয়ে। শুধু তোমার একা না সে, এখন থেকে আমারও বোন। তোমরা কলেজে যাচ্ছ, চলো তোমাদের নামিয়ে দিই। কলেজের দরজায় নামিয়ে দেয় জাফর। হাত নাড়িয়ে বিদায় জানায় পূর্ণা ও শিমুল। তারপর ভেতরে প্রবেশ করে। শান্তিনগর আদর্শ কলেজ ছদ্মনাম। একপাশে 4তলা ভবন, অন্য পাশে 1তলা ভবন ও অফিস রুম। পূর্ণা হাঁটছে আর ভাবছে, যদি তার বাবা দেখতো তার মেয়ে এত বড় কলেজে পড়ে, যদি এইখানে নিয়ে আসতে পারত। মাঠে বসে আছে শিমুল। 2 তলায় চলে যায় শ্রেণীকক্ষে পূর্ণা। কলেজে 3 জন ছেলে ও 2 জন মেয়েকে নিয়ে প্রবেশ করে মাহি। অট্ট হাসি, দুষ্টুমি, বাজে অঙ্গভঙ্গি, এক আড্ডা বসিয়েছে তারা। আয়েশে তার সিংহাসনে বসে আছে। নূরপান বানিয়ে তার হাতে দেয়, মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, পূর্ণার কাছে শুনলাম মাহি এসেছিল, হঠাৎ কেন আসলো জানিস? নিশ্চয়ই ফেরজাদের 3 পুত্র কিছু একটা করেছে। নূর আয়েশের দিকে তাকিয়ে, ছেলেদের করা শাসনে রাখে, তাই তার অগোচরে এই রকম হয়েছে। পূর্ণাকে কলেজে পাঠিয়েছেন, যদি তাদের কবলে পড়ে? পূর্ণা তাদের শিক্ষা দিতে পারবে, চিন্তা করিস না। তা ঠিক, আমাদের পূর্ণা সাহসী। তুই চোখ কান খোলা রাখবি, সব দিকে নজর রাখবি। আচ্ছা খালা। শিমুলকে একা বসে থাকতে দেখে তাকে ঘেরাও করে মাহি ও তার দলবল কটু কথা বলতে থাকে। পাগল এইখানে কি করে? শিমুলের জামা টানতে থাকে, কেউ সুরসুরি দিতে থাকে, কেউ বলে পাগল কি কলেজে পড়ালেখা করতে এসেছে? অন্যজন বলে না, মেয়ে পটাতে এসেছে। সবাই উচ্চ স্বরে হাসাহাসি করে। এক পর্যায়ে শিমুল মাটিতে পড়ে যায়। তারপরও তাদের মজা থামছে না। পূর্ণা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখে দৌড়ে নেমে আসে। সবাই সরো, কি করছো তোমরা? শিমুলকে টেনে তোলে। পূর্ণা তাদের দিকে রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ায়। মৃদু বাতাসে পূর্ণার ঘুমটা হালকা উঠতে থাকে। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহির তাকানো দৃষ্টিভঙ্গি বদলে যায়। চঞ্চল বেয়াদব ছেলেটার হঠাৎ শান্তশিষ্ট মৌলিন হয়ে যায়। পূর্ণা সবার দিকে পলক করে দেখে বলল, তোমরা মানুষ নাকি অন্য কিছু? কিভাবে একটা মানুষের সাথে কি এই রকম ব্যবহার করতে পারো? তোমাদের ভেতরে কি মানবিকতা বলে কিছু নেই? তোমাদের বাবা মায়েরা মানুষ হতে পাঠিয়েছে, কিন্তু তোমরা অমানুষ হচ্ছ। লজ্জা থাকা দরকার। মাহি এক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। তার চোখ সরছেই না। শিমুলের হাত ধরে দেখে পূর্ণা, হাত হালকা কেটে গেছে। একজন বলল, পুরোপুরি তুমি কি আকাশ থেকে জমিনে নেমে আসলে নাকি? অন্যজন পূর্ণার মুখের কাছে এসে বলল, এত দাপট কেন তোমার? এইখানে মেয়েদের দাপট চলে না, বেশি দাপট দেখালে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শোনো মেয়ে। কথা শেষ না করতেই পূর্ণা তার গালে এক থাপ্পড়ে 5 আঙ্গুল বসিয়ে দেয়।
ক্ষুব্ধ স্বরে বলল পূর্ণা। যদি তোমরা বেশি সাহস দেখাও তাহলে তোমাদের আমি এভাবেই শিক্ষা দিব। অন্য একজন ছেলে পূর্ণার দিকে ক্ষুব্ধ স্বরে এগিয়ে আসতেই মাহি চিৎকার করে বলে, হয়েছে, আর কোনো ঝামেলা চাই না। ধীর পায়ে পূর্ণার দিকে এগিয়ে আসে মাহি। কে তুমি? পূর্ণা। তুমি সেই মেয়ে তাই না, আয়েশে খালার ওইখানে যার কণ্ঠস্বর শুনেছি? পূর্ণা কোনো উত্তর না দিয়ে মাহির মাথা থেকে পা পর্যন্ত পলক নিল। শিমুল ভাই চলো আমরা যাই। মায়াবী চোখ দুটো আবার খুব চেনা। পূর্ণা আর মায়াবী চোখ, পূর্ণাময়ী বলল মাহি। পূর্ণা থমকে যায়। তার আশেপাশে আসলে অদ্ভুত এক অনুভূতি হয়। গোপনে শ্বাস ফেলে চলে যায় শিমুলকে নিয়ে। মাহির দলের একজন বলল, ভাই, এই মেয়ে আমাদের অপমান করলো, ওকে থাপ্পড় দিল, আপনি কিছুই বললেন না। ঝামেলা করার দরকার নেই। ভাই, আপনি কখনো কোনো নারীর জন্য উদার হননি। কি বলতে চাইছিস? ও আয়েশে নিবাসের মেয়ে, এমনিতে জবাকে নিয়ে ঝামেলায় আছি। ক্ষুব্ধ স্বরে বলল মাহি। আমার করার নির্দেশ, এই মেয়ের পেছনে কেউ যাবি না। জলিল বিছানায় হেলান দিয়ে বসে আছে। মেয়ে চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলিয়ে ফেলেছে। প্রিয়া এসে বাবার পাশে বসলো। জলিল তার পোড়া হাত দেখে 2 হাত মুঠোয় করে চুমু দেয়। আমার মেয়ে, আমাদের জন্য কত কষ্ট করছো, নিজের হাত পুড়িয়ে ফেলছো। তোমার বোন থাকলে তোমাকে এই কষ্ট করতে দিত না। আপাকে খুব দেখতে ইচ্ছে করে বাবা। আমারও তাকে দেখার জন্য হৃদয় ছটফট করছে। তোমার আপাও কষ্টে আছে, অনেক শক্ত মানুষ, কাউকে কিছু বুঝতে দেয় না। আপাকে চিঠি পাঠিয়েছি ডাক্তার সাহেবকে দিয়ে। তুমি কি চিঠিতে তোমার হাতের কথা বলছো? বলিনি বাবা, বললে আপা ওইখানে এক মুহূর্ত থাকবে না। ভালো করেছো আমার মেয়েটা। পূর্ণা কত দূর চলে গেল। তোমাকে ছাড়া আমি শূন্য মা। তোমার দূরত্ব মেনে নিতে কষ্ট হয়। আমার সাহসী মেয়ে, ভালোবেসে ঠকে গেলে কিন্তু লড়াই থামালে না। রাতে জ্যোৎস্না আলোতে চারপাশ দিনের আলোর মতো দেখা যাচ্ছে। পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পিছন থেকে মাহি বলল, চাঁদের আলো এর মায়াবী চোখের পূর্ণাময়ী, খুব সুন্দর। পূর্ণা চমকে পিছনে তাকায়। আপনি এখানে কি করছেন? কিভাবে আসলেন? সদর দরজা তো বন্ধ। দেয়াল টপকে। চোরের মতো? হ্যাঁ, কি বলছো? আমাকে চোর বানিয়ে দিলে? সদর দরজা দিয়ে এসেছি প্রিয়তমা। কি বললো? আমাকে আরেকবার এই সব নামে ডাকবেন না। সুন্দরী মেয়েদের রাগান্বিত হলে আরো সুন্দর লাগে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি আয়েশে দরজার দিকে এগিয়ে পূর্ণার দিকে তাকিয়ে এক চোখ টিপে। অসভ্য ছেলে একটা। পূর্ণা ক্লান্ত হয়ে ওড়না দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসে। শিমুল হাসি মুখে পূর্ণার সামনে দাঁড়ায়, চিঠি এগিয়ে দেয়। শিমুলের হাসি দেখে পূর্ণা জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার চিঠি। চিঠি পেয়ে খুশি হয়ে যায় পূর্ণা। প্রিয় আপা, কেমন আছো? আশা করি তুমি ওইখানে ভালোভাবে সব কিছু মানিয়ে নিয়েছো। আমরাও খুব ভালো আছি। বাবা আগের থেকে বেশ সুস্থ আছে। মা আমাদের অনেক যত্ন নিচ্ছে। সংসারটা আগের থেকে ভালোভাবে সামলে নিয়েছে। তোমার অনুপস্থিতিতে ডাক্তার সাহেব আমাদের খেয়াল রাখছে। মাঝে মাঝে এসে আমাদের সময় দেয়। তিশা আপা চলে গিয়েছে অনেকটা বাধ্য হয়েই। সে ডাক্তার সাহেবকে ভুলতে চায়। সামনে আমার পরীক্ষা, দোয়া করো। ভাইদের যত্ন নিচ্ছি। তুমি যেভাবে বলেছ সেইভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করবে না। মন দিয়ে পড়ালেখা করো। তোমাকে অনেক ভালোবাসি আপা। ইতি, তোমার স্নেহের বোন প্রিয়া। পূর্ণা চিঠিটা 2 হাতে জড়িয়ে নিয়ে বলল, আমার লক্ষ্মী বোন, তোমাকেও অনেক ভালোবাসি। ইচ্ছে করছে ছুটতে চলে যাই তোমাদের কাছে। সোফায় বসে হাতে তসবি পড়ছে ফেরজাদ। আসমা ভীত কণ্ঠে বলল, ছেলেরা সবাই অপেক্ষা করছে, মায়ে আপনাকে কিছু বলতে চায়। ফেরজাদ কিছুক্ষণ চুপ থেকে তসবি পড়া শেষ করে টেবিলের উপর রাখে। আসতে বলো। আসমা দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে ইশারায় তাদের ডাকে। ঘরে ঢুকে সোফায় বসলো মাহি, আজমির ও হাসান। ফেরজাদ 3 জনের দিকে পলক করে বলল, বলো মাহি, কি এমন জরুরি সংবাদ আছে? তোমরা 3 জন মিলে খারাপ কিছু ঘটাওনি তো? এবার কিন্তু ছাড় দিব না, সোজা কারাগারে রাখবো। আজমির ভয়ে ভয়ে মাহির দিকে তাকাচ্ছে আর ভাবছে সে কি বলে দেবে জবাব কথার। না মামা, আমরা খারাপ কিছু করি নাই। আবার একটা বিষয় তোমাদের জানাতে এসেছি। বলল মা ফেরজাদ।
হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে। কী বিষয়? আমি আবার পড়ালেখা শুরু করতে চাই। সবাই অট্ট হাসি হাসে। ফেরজাদ বলল, আসমা, কথা শুনে ছেলেদের 3বার পরীক্ষা দিয়ে ফেল করেছে। ভেবেছিলাম ছেলেরা আমার মতো ফার্স্ট ডিভিশন পাবে, আমার মতো মেধাবী হবে। টেনে টুনে পাশ করেও আমার মান সম্মান বাঁচাতে পারে রে। আরেকবার কি মান সম্মান নষ্ট করতে চাইছো? মাহি বিনীত স্বরে। মামা লজ্জা দিও না, আমি এবার পাশ করব। তোমার মান সম্মানও বাঁচবে, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাল আমি কলেজে যাব। মাহি হাসি মুখে বলল, ধন্যবাদ মামা। ফেরজাদ সাহেব সবার ব্যাপারে কঠোর হলেও মাহির ব্যাপারে নরম ও দয়ালু। তার কোনো আবদার সে ফেলতে পারে না। মাহি তার পালিত ছেলে হলেও নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসে। মাহি ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছে। হাসান আজমির এসে তার পাশে দাঁড়ায়। ভাই, ব্যাপারটা কি? তুমি হঠাৎ পড়ালেখা করতে চাইছো কেন? শিক্ষিত হতে হবে তাই। এ আমি কারে দেখছি? এর মাঝে অন্য কোনো ব্যাপার আছে আজমির? তাই। মাহি দুই ভাইয়ের কাঁধে হাত রেখে। হয়েছে আমার ভাইয়েরা, আর মজা নিও না। আমি আসলে একজনকে বিরক্ত করতে যাচ্ছি। তাই বলো। হাসান বলল, ভাই মেয়েটা কি সুন্দরী? মায়াবী পরী। আয়সে পূর্ণাকে আদেশ করেছে জাফরকে তার ঘরে ডেকে আনতে। পূর্ণা দরজা খুলে দেখে ভিতরে চলে গেল। জাফর বাহিরে থেকে আসছে। তার শরীরের শার্ট ঘেমে একাকার। উল্টা দিকে ঘুরে শার্ট খুলে তার ফর্সা পিঠে অসংখ্য চাবুক দিয়ে পিটানোর দাগ। পুরো পিঠ কুচকুচে কালো হয়ে গেছে। পূর্ণা তার দিক থেকে চোখ সরছেই না। অশ্রু চোখে কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া। জাফর তাড়াহুড়া করে সেই শার্ট পরে নেয়। পূর্ণ বোন, তুমি এইখানে? আয়শা খালা তোমাকে ডাকছে। তুমিও যাও, আমি আসছি। ভাই, পিঠের এই অবস্থা কিভাবে হয়েছে? জাফর কিছুক্ষণ চুপ থেকে বলল, এসো বোন, এইখানে বসো। পূর্ণা জাফরের দিকে তাকালো। এই চিহ্ন আমার বাবার দেওয়া উপহার। যখন আমার 5 বছর ছিল, আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। মা আর আমাকে আমাদের ঘর থেকে বের করে দেয়। মায়ের সব কিছু সৎ মায়ের হয়ে যায়। আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাধ্য হয়ে ওই বাড়িতে গোয়ালঘরে থাকতে শুরু করি। এক পাশে ছাগল ভেড়া, অন্য পাশে আমরা। বাড়ির সব কাজ আমার মা করতো। বাবার করা হুকুম ছিল, সৎ মা কোনো কাজ করবে না। তিনি যা বলবে আমার মাকে তাই করতে হবে। একদিন সৎ মায়ের সোনার দুল হারানো যায়। মাকে চোর অপবাদ দেয়। বাবা মাকে অনেক মারে। সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আমি কখনো এই স্মৃতি ভুলতে পারবো না। চোরের অপবাদ সহ্য করতে না পেরে বাড়ির পিছনে বট গাছে মা ফাঁস দেয়। নিজের চোখে গাছে মাকে ঝুলে থাকতে দেখেছি। বাবার অনুশোচনা ছিল না, মায়ের জানাজাতে যায়নি। মা মরে গিয়েছে, অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাকে ছেড়ে গিয়েছে অত্যাচারীদের হাতে। তারপর থেকে মায়ের কাজ আমি করতাম। ছাগল ভেড়াদের দেখা, তাদের খাওয়ানো, সৎ মায়ের আর বাবার জন্য রান্না করা, তাদের কাপড় ধোয়া। যদি একদিন কোনো কাজ দেরি হতো তাহলে বাবা চাবুক দিয়ে পিঠে মারতো। একদিন সৎ মাকে গরম পানি করে দিতে দেরি হয়েছিল, তাই যেই ফুটনো গরম পানি আমার পিঠের উপর ঢেলেছে। তারা আমার সব অত্যাচার পিঠে করতো জানো। কেন ভাইয়া? আমার ছোট হাত পিঠ পর্যন্ত যেত না, যাতে আমি কোনো মলম লাগাতেও পারতাম না। জাফর বলতে বলতে হেসকি তুলে কাঁদছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ওইখানে থেকে তুমি কি করে বের হলে ভাই? বাবা অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। সৎ মা তখন আমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে আমার মতো অনেক শিশু ছিল। আমাদের কাজ ছিল সারাদিন হাটে রাস্তায় ঘুরে ভিক্ষা করে তাকে টাকা দেওয়া। যদি একদিন টাকা কম হতো সে অনেক মারতো, খাবার দিত না। তারপর থেকে আমার পরিচয় হয়ে গেল শিরকহীন পথ শিশু। সেই ব্যবসায়ীও বাবার মতো অত্যাচার করতে লাগলো। সে নির্যাতন থেকে বাঁচতে আমি আর দুজন বাচ্চা মিলে সিদ্ধান্ত নিই ওখান থেকে পালাবো। কিন্তু তারা টের পেয়ে যায়, ওই দুজন বাচ্চাকে ধরে ফেলে। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর অচেনা শহর এই শান্তিনগর পাড়ি দেই। এখানকার বাজারে থাকতে শুরু করি। একদিন আয়েশা খালার সাথে দেখা হয়। সে আমাকে নতুন জীবন দিল। কলেজের শ্রেণীকক্ষে পূর্ণা তার সহপাঠীরা বসে আছে।
শিক্ষক দাঁড়িয়ে বই হাতে নিয়ে তাদের বোঝাচ্ছে। সেই সময় কক্ষে প্রবেশ করে পূর্ণার পাশে টেবিলে বসে পড়ে মাহি। পূর্ণা তাকে আর চোখে দেখে স্যারের দিকে তাকালো। পূর্ণার মেয়ে সহপাঠীরা মাহির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে। ছেলেটা কি সুদর্শন, তাকে যদি প্রেমিক হিসেবে পেতাম। পূর্ণা তাদের কথা শুনে না শোনার ভান করেন। স্যার ক্ষুব্ধ স্বরে বলল, দুঃখিত স্যার। দাঁড়িয়ে মাহি, মাফ করবেন। পূর্ণা পাশে তাকালে মাহি তার দিকে তাকিয়ে চোখ টিপল। পূর্ণা ফিসফিস করে বলল, অসভ্য ছেলে। ক্লাস শেষ করে পূর্ণা সিঁড়ি বেয়ে নামছে। মাহি পূর্ণাময়ী বলে দৌড়ে এসে, মায়াবী চোখের পূর্ণাময়ী। এইটা আমার নাম না, ঠিক করে বলেন। কিন্তু তোমাকে এই নামেই ডাকবো। আমার পিছু আসবেন না। তোমার পিছু কখনো ছাড়বো না। পাগল হয়ে গেছেন আপনি, ক্ষুব্ধ স্বরে পূর্ণা। চাইলে পাগল মাহি বলতে পারো। কিছু বলতে চাই না। আমি চাই না আপনি নির্লজ্জর মতো আমার পেছনে ঘোরেন। আমি তোমার জন্য কলেজে ভর্তি হয়েছি। অবাক স্বরে বলল পূর্ণা। কি? আমার পড়ালেখার প্রতি কোনো আগ্রহ নেই। 3 বার উচ্চ মাধ্যমিক ফেল করেছি, শুধু তোমার জন্য ভর্তি হয়েছি। মৃদু হেসে বলল পূর্ণা। একহালি পূরণ করতে এসেছেন। নির্লজ্জ আবার নিজের মুখে বলছে। আর পিছু নেবেন না। পূর্ণা কোনো কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায়। মাহি পিছু পিছু পূর্ণাময়ী বলে ডাকতে থাকে। পূর্ণা তাকায় না। মাহি চিৎকার করে বলে, আমি তোমার জন্য নির্লজ্জ হতেও রাজি আছি পূর্ণাময়ী। পূর্ণা একটু দাঁড়িয়ে ঘুরে মাহির দিকে তাকিয়ে চলে যায়। শিমুল ও পূর্ণা হেঁটে এসেছে আশ্রমের শিশুদের জন্য জিনিসপত্র কিনতে। শিমুল পুরো হাটে এই পর্যন্ত 5 বার ঘুরে ঘুরে জিনিস কিনেছে। পূর্ণা বিরক্ত হয়ে বলল, ভাই আমি আর পারছি না, পা ব্যথা হয়ে গেছে। এতে এতবার কেউ ঘোরে, আর কখনো আসবো না তোমার সাথে। সব নেয়া হয়ে গেছে পূর্ণা বোন, শুধু একটা বাকি। আবার কি? নীল কাচের চুড়ি। তুমি চুড়ি দিয়ে কি করবে ভাই? শিমুল চুরির দোকানের সামনে এসে নীল চুড়ি হাতে নিয়ে পূর্ণার হাতে দিয়ে বলল, এটা পূর্ণা বোনের। পূর্ণা মৃদু হেসে, তুমি কিভাবে জানো আমার নীল চুড়ি পছন্দের? আমি ভাই, তাই বোনের পছন্দ বুঝতে পারি। ধন্যবাদ ভাই। পূর্ণা কথা বলতে বলতে সড়কের দিকে তাকায়। আশাকে দেখতে পায়। হুড়মুড় করে সে মালবাহী ট্রাকে উঠে যায়। পূর্ণা আশাকে আম্মা বলে ডাকতে ডাকতে দৌড়ে পিছনে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে পূর্ণা। শিমুল তার পিছন পিছন ছুটে। হঠাৎ করে মাথায় আসে প্রিয়া চিঠিতে মিথ্যা বলেছে। বাবার ভাই বোনেরা ভালো নেই। এখনই গ্রামে যেতে হবে। গ্রামের আঁকাবাঁকা পথ, দুই পাশে নারিকেল ও সুপারি গাছ, সবুজ শ্যামল চারপাশ, মৃদু ঠান্ডা বাতাস। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পূর্ণা। বাড়ির সদর দরজায় প্রবেশ করে, সাথে শিমুল। সে কোনোভাবেই পূর্ণাকে একা ছাড়বে না। জলিল বারান্দায় বসে আছে। পূর্ণাকে দেখে দ্রুত পায়ে উঠানে এসে দাঁড়ায়। পূর্ণার চোখে অশ্রু। মাসখানেক পর বাবাকে দেখল। দূর থেকেই যেন বাবার ঘ্রাণ পাচ্ছে। বাবাকে দেখে নিজেকে সামলাতে পারল না পূর্ণা। দৌড়ে এসে হামলে পড়ে বুকের উপর। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে জলিল। মেয়েকে কাছে পেয়ে এত বেশি আনন্দ হচ্ছে যে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পূর্ণার ভাইরা আপা এসেছে বলতে বলতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তাদের কথা শুনে প্রিয়া রান্নাঘর থেকে ছুটে আসে। কপালেও হাতে কালি লাগানো। পূর্ণা মৃদু হেসে বলল, এই অবস্থা কেন তোমার? প্রিয়া কোনো উত্তর না দিয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। আপার চোখের দিকে তাকাতে পারছে না, কারণ সে চিঠিতে মিথ্যে বলেছে। পূর্ণা তার ভাইদেরকে বলল শিমুল ভাইকে ঘরে নিয়ে যেতে। জলিল শিমুলের দিকে তাকালো। এসো বাবা, আমার সাথে এসো। প্রিয়া আর চোখে পূর্ণাকে দেখে আবার নত হয়ে গেল। পূর্ণা বলল, রান্না করছিস? প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। চল দেখি কি রান্না করছিস। পূর্ণা রান্নাঘরে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। মৃদু হেসে বলল, পাকা রাঁধুনি না হলে যা হয় আর কি। প্রিয়া দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আপা আমাকে ক্ষমা করে দিও। পূর্ণা প্রিয়ার হাত টেনে বসিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, রান্না করছিস কেন? আমি তোমাকে মিথ্যা বলেছি, তোমার দিকে তাকাতে পারছি না, আমার জিভটা পুড়ে যাক। পূর্ণা পোড়া হাতটা ধরে বলল, জিভটা পুড়ে যাওয়ার আগে তো হাত পুড়িয়ে ফেলছিস। আপা তুমি কি আমাকে ক্ষমা করেছো? বোনকে ক্ষমা না করে কি থাকতে পারি? তাহলে কি আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি?
পূর্ণা হেসে বলল। আর চোখে দেখতে হবে না, আবার পূর্ণ দৃষ্টি দেখতে পারিস। প্রিয়া মুখের দিকে তাকিয়ে বলল। আমার আপা, কতদিন পর দেখছি। আচ্ছা আপা, তুমি কিভাবে জানলে আমি মিথ্যা বলেছি? আশা, আম্মাকে দেখেছি ওইখানে, উনি গোপনে কিছু একটা করছেন, এবার তাকে জবাব দিতে হবে। মা ওইখানে?